আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কেবল 2/3 ভোট হলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনী আনতে হলে গণভোট হতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্বের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার গঠনে ও ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হলে অবশ্যই গণভোট হতে হবে বলে মত বিএনপির। একই সঙ্গে কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দ্বিকক্ষ পার্লামেন্টের বিষয়ে সবাই একমত, তবে গঠন প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য রয়েছে। সংবিধান সংশোধন নিয়ে বিএনপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি কোনো পরিবর্তন হতে হয় তাহলে তা অবশ্যই গণভোটের মাধ্যমে হতে হবে, কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি। এদিকে জামায়াতের নায়েবে আমির দাবি করেন, উচ্চকক্ষ পিআরের ব্যাপারে বেশিরভাগ দল অনেকটা ঐকমত্যে পৌঁছেছে। নারীদের 100 আসনের ব্যাপারে জামায়াতের কোনো আপত্তি নেই। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে, আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলাই তো করতে বিরতি চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। জন্য আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। উচ্চ এবং নিম্ন কক্ষে 2/3 ভোট এবং বিশেষ আইন পাশে গণভোটের পক্ষে এনসিপি। মৌলিক সংস্কারের প্রশ্নে এনসিপি ছাড় দেবে না। নিম্ন কক্ষে 2/3, উচ্চ কক্ষে 2/3 মেজরিটি এবং বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কেবল 2/3 ভোট হলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মতো বিষয়ে সংশোধনী আনতে হলে গণভোট হতে হবে বলে জানান আলী রিয়াজ। সংসদের নারীর প্রতিনিধিত্বের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আমরা মনে করি কমিশন এটা অত্যন্ত জোর দিয়ে মনে করে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, কিন্তু এর দায় একা কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। রাজনীতির মাঠে কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে দেখে জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। মাদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন করেন নেতারা। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে ডক্টর জাহিদ বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতির সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। এদিকে 24-এর গণ অভ্যুত্থানে কুড়িগ্রামের 10টি শহীদ পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন। অনুষ্ঠানে রিজভী বলেন, গত 16 বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠে যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন, এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জিয়া পরিবারের ওপর যারাই হাত দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। মঙ্গলবার দুপুরে হাইকোর্ট বার ভবনের হলরুমে জাতীয়তাবাদী সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে এদেশের মানুষের প্রাণের দাবি, এটাকে কোনোভাবেই প্রতিহত করা যাবে না। এ সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাসিনা অনেক চেষ্টা করেও বিএনপির পতন ঘটাতে পারেনি, বরং বিএনপি তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আর কোনো একটা দলের নেতা নাকি বিএনপির পতন ঘটাবে। নির্বাচনের দাবি হচ্ছে দেশের প্রাণের মানুষের প্রাণের দাবি, এইটাকে কোনো অবস্থাতে প্রতিহত করা যাবে না ইনশাআল্লাহ। মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার পতন চায়, কিন্তু দেখলাম এক সংগঠনের নেতা মাইক দিয়ে ঘোষণা করছে বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? হাসিনা কতদিন চেষ্টা করেছে, কত বছর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জেগে উঠেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের ঝাঁক বাদক দিন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে, সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথায় ফিরে যাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করল, তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি আরও অনেকের সাথে যোগাযোগ হলো। যারা আন্দোলন পরিচালনা করছে, নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ হলো। বললাম, আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে, সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় বক্তব্যের অংশ বিশেষ দেখছিলেন। নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা এনসিপি সহ 144টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে সব দলকেই 15 দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে কমিশন। আজ 62 দলকে দেওয়া হয়েছে, পরের ধাপে বাকি দলকে চিঠি দেওয়া হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। দলীয় প্রতীক নিয়ে জটিলতা তৈরি, কোন দল কোন প্রতীক পাবে, প্রতীক নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দফায় দফায় কমিশনে আবেদন ও শাপলা প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারির মধ্যে নিবন্ধন নিয়ে দলগুলোর জন্য দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। নিবন্ধন চেয়ে আবেদন করা 144টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। ইসিতে 43,000 পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে পাশ করতে পারেনি এনসিপি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানিয়েছেন, প্রথম ধাপে 62 দলকে চিঠি দেওয়া হয়েছে, পরবর্তী ধাপে বাকি দলগুলোকেও চিঠি দেওয়া হবে। 15 দিনের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি ও নথিপত্রে ঘাটতি আছে তা পূরণ করতে হবে। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না। নিবন্ধনের আবেদন করা দলগুলোর মধ্যে বাংলাদেশ জাগ্রত পার্টি, জনতা পার্টি, ইসলামিক জনতা পার্টি, ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, আমজনতা পার্টি সহ বেশ কয়েকটি দল রয়েছে। নিবন্ধনের আবেদনের পর অনেক দলের কেন্দ্রীয় কার্যালয় নেই, নথিপত্র নেই, কেন্দ্রীয় কমিটি ও গঠনতন্ত্র নেই, নাম সর্বস্ব এবং সাইনবোর্ড সর্বস্ব দল, এমন খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। আতিকা রহমান, RTV, ঢাকা।
9টি দেশ থেকে 48,080 জন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভোটার করা হয়েছে 17,367 জনকে। নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি বলেন, নতুন করে ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা ও মালদ্বীপে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে কমিশন। সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পাওয়া গেছে। 48,080 জনের আবেদন পাওয়া গেছে। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। নতুন করে 5টা দেশে ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। রাজধানীর মিটফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দিনগত রাত 1টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে রবিবার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামের 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইট দিয়ে থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার 2 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। এ নিয়ে হতাশ সাম্যের পরিবার। ক্ষোভ প্রকাশ করে সাম্যের বড় ভাই আমিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দেয়া হলেও তদন্তের কোনো অগ্রগতি জানাতে পারেনি। তবে পুলিশ বলছে শিগগিরই এ মামলার চার্জশিট দেয়া হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে শাহরিয়ার সাম্যকে। রক্তাক্ত অবস্থায় রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 14 মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ ওই মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত করা হচ্ছে কবুতর রাব্বি সহ 8 জনকে। চার্জশিটে সংযুক্ত হচ্ছে সুইচ গিয়ার, টেজার গান ও দেশীয় অস্ত্র। অভিযুক্ত যারা আমাদের হাতে আটক হয়েছেন তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং অন্যান্য সাক্ষীদের যে জবানবন্দি সব বিশ্লেষণ করেছি। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি খুব শীঘ্রই এই মামলার পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। 13 জুলাই সাম্য হত্যার 2 মাস পার হয়। রবিবার গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয় তার পরিবারের সদস্যদের। গোয়েন্দা পুলিশের সাথে আলোচনায় সন্তুষ্ট নয় সাম্যর পরিবার। তাদের বক্তব্য মতে বোঝা যাচ্ছে যে সাম্যর সাথে তারা পূর্ব পরিচিত আছে। এই মাদক কারবারিদের আগেও তাদেরকে শাসন করছে, কিন্তু তারা বলতেছে যে না, আমরা আরো একটু অধিকতর তদন্ত করতেছি, অন্তরালে কেউ আছে কিনা। তো অধিকতর তদন্ত করতে তো 2 মাস সময় লাগে না, আপনি যদি মূল আসামি কালপেটকে ধরে ফেলেন আর কি। তো আমরা একটু উষ্মা প্রকাশ করে আসছি। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সাম্যর পরিবার। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সহ মব সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মব সৃষ্টির অপচেষ্টায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে চাঁদপুরেও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই কর্মসূচি পালন করেছে নাটোর এবং ঝালকাঠির স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। কোনো অপকর্ম, আইন শৃঙ্খলার অবনতি এবং অপপ্রচার করে
জিয়া পরিবারকে দমিয়ে রাখা যাবে না। এদিকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে এতদিন সহ্য করেছে স্বেচ্ছাসেবক দল বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক। বাংলাদেশ থেকে এই রাজাকার আল-বদরদের উৎখাত করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট এবং পটুয়াখালীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সমর্থকরা। রাবিয়া তানজির মাহমুদ, RTV। মুজিববাদী আদর্শ গত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার 15তম দিনে ভোলা প্রেস ক্লাব চত্বরের পথসভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এনসিপি তা রক্ষা করার শপথ নিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। 15 জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবেলায় সরকারকে সমন্বিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ, বিকেএমইএ সহ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে আমির খসরু বলেন, যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ফলে $8 বিলিয়ন রপ্তানি আয় ব্যাহত হওয়ার পাশাপাশি ঝুঁকতে থাকবেন 15 লাখ মানুষের কর্মসংস্থান। এর সাথে ক্ষতিগ্রস্ত হবে দেশের সামগ্রিক অর্থনীতি, যা বহন করার সক্ষমতা বাংলাদেশের নেই। শুল্ক আরোপের সাথে নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয় জড়িত থাকতে পারে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা একটা কঠিন সময় পার করছি, এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। ট্যারিফের সাথে কিন্তু এটা নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে এখানে। ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়। ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক পিপলু বড়ুয়া সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, গত 3 জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান জব্দ করে খাটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ড ভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে 90,000 টাকা ঘুষ নেয়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের সংবাদ প্রচারের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে থানার ওসি সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এবং কোটা আন্দোলনে ছাত্রলীগের সশস্ত্র হামলা, এই দিনে রণক্ষেত্র হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, দাবি আদায়ে নেওয়া হয় অনড় সিদ্ধান্ত। সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানজির আহমেদ। এছাড়া শামীম ওসমানের 2 সন্তানের নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। জানান, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে 6,67,53,689 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। এছাড়া তার বিরুদ্ধে 9টি ব্যাংক হিসেবে
439,82,480 টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আর সালমা ওসমানের বিরুদ্ধে 3,96,84,357 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার 8টি ব্যাংক হিসেবে 24,66,89,131 টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার কথা জানিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 3,09,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং জনাব সালমা উসমানের নামে 8টি ব্যাংক হিসাবে 24,66,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা এবছর শেষে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুদেশেরই সম্মতি লাগবে। পরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীর রক্ষা কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন তিনি। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,023 জনে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, এদিন বরগুনায় সদর উপজেলায় 45 জন, আমতলীতে 1 জন, বামনায় 4, পাথরঘাটা 9 এবং তালতলীতে 4 জন নতুন করে আক্রান্ত হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 175 জন। আর চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলায় 34 জন মারা গেছেন। জুলাই দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশ অগ্নিগর্ভ ধারণ করে, আহত হয় শতাধিক। পুলিশবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় হলে হলে প্রভোস্টরা অবস্থান নেন। সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, আহত বা নিহত হলেও দাবি আদায়ে তারা অনড় সিদ্ধান্ত নেন। আরও জানাচ্ছেন AR বাদল। দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক্স। কোটা ও মেধা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপমানজনকভাবে কথা বলেছিলেন ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার কথায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিতে থাকে তারা। সেখানে গিয়ে শেখ হাসিনার বক্তব্যের সাফাই গিয়ে আবারও আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে সরকারের অবস্থা জানান দেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, এটা কিসের মেধাবী? ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের ঘোষণা দেয়া হয় এখান থেকেই। যেখানেই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন, সেখানেই দৃঢ় হস্তে প্রতিবাদ করে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়া। এরপরই হলে হলে শিক্ষার্থীদের উপর হামলে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। পরদিন সারা দেশে বিক্ষোভের ডাক দেয় তারা। সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন আর সংঘর্ষ, আহত হয় শতাধিক। এ নিয়ে ওবায়দুল কাদের দোষ চাপান জামাত বিএনপির উপর। সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলনে বেসামাল হয়ে পড়েছে।
সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের হামলায় তারা অনেকে আহত হলেও ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটা সংঘর্ষে আমার পায়ে ব্যথা হয়, যখন আসলে মনে হয়েছে যে আমি মুভ করতে পারবো না, দাঁড়াতে পারবো না, শুধুমাত্র ওই সময়টা, ওই 2টা দিন আমি আসলে বাসায় ছিলাম। এছাড়া আসলে বাদবাকি সময়টা সংগ্রামের মধ্য দিয়ে পার করেছি। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে হওয়া মামলায় হাজিরা দেন। বলেন, এজলাসে লোহার খাঁচায় মানুষ ভরে রাখা মানব জাতির জন্য অপমানজনক। মানবতার প্রতি অপমান। এটা কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? আর বাদল, RTV, ঢাকা। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় জামায়াতের আশা করেছে জামাত ইসলামী। বিকেলে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বৈঠকের পর এমনটা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের। জাতীয় সমাবেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে আয়োজনে ডিএমপির কার্যালয়ে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করে দুপক্ষ। বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের নিরাপত্তা, পার্কিং, জাতীয় নেতাদের যাতায়াত নির্বিঘ্ন করার পদ্ধতি নিয়ে আলোচনা হয়। নিরাপত্তার কোনো শঙ্কা করছেন না জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাতের 6000 স্বেচ্ছাসেবক জাতীয় সমাবেশে নিয়োজিত থাকবে। আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস সেগুলো আসবে, এছাড়াও তো ট্রেন আছে, লঞ্চ আছে, এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি। ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাআল্লাহ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিনের আলটিমেটামকে কোনো গুরুত্ব দেয় না মস্কো। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমনটি জানিয়েছেন। এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপ অস্ত্র সরবরাহের জন্য পর্যাপ্ত অর্থ দিলে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখবে ওয়াশিংটন। এছাড়া সমঝোতায় না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক মিত্রদের ওপর শতভাগ আমদানি শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। জবাবে দিমিত্রি জানান, এই হুমকির পরোয়া করে না মস্কো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার উপত্যকাটির উত্তরাঞ্চলের হামাসের হামলায় ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে IDF। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার রাফা শহরের একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 5 জন সহ বিভিন্ন স্থানে পৃথক হামলায় 78 জন নিহত হয়েছে। গাজার পাশাপাশি সিরিয়া ও লেবাননেও হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ার সুইদা শহরের সিরিয়ার সরকারি বাহিনী লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। অন্যদিকে লেবাননের বাকা উপত্যকায় সিরিজ বোমা হামলা করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রেদওয়ান ফোর্সের সেনারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করে হামলা চালানো হয়েছে বলে জানায় তেল আবিব। আত্মবিশ্বাস ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-20তে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় নিয়ে সমতায় ফিরে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে টি-20 সিরিজটা নিজেদের দখলে রাখতে চায় লিটন দাসের দল। গ্লোবাল সুপার লিগে টানা 2 জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের রংপুর রাইডার্স। আসরের প্রথম ম্যাচে গায়ানাকে 57 রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে 1 রানের নাটকীয় জয় পায় নুরুল হাসান সোহানের দল। টুর্নামেন্টে গায়ানার চেয়ে 1 ম্যাচ কম খেলে 4 পয়েন্ট নিয়ে 2 আছে দলটি। বুধবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচেও জয় পেতে চান রাইডার্স পেসার খালেদ আহমেদ। বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে শিরোপা ধরে রাখা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।